জয় হিন্দ বন্ধুরা। যার কাজ তাকেই সাজে, অন্য কেউ করলে লাঠি বাজে। আমাদের পূর্বপুরুষেরা এই প্রবাদ বাক্যটি এমনি এমনি বলে যাননি, এর পেছনেও একটা যুক্তি আছে যে আজ আপনার জানতে পারবেন। আসলে আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ভারতের সামনে যদি সবচেয়ে বড় কোনো চ্যালেঞ্জ থাকে তবে সেটা হলো স্টেলথ অস্ত্রের। আমাদের প্রতিবেশী দেশ চীন স্টেলথ যুদ্ধবিমান তৈরি করে ফেলেছে, এমনকি ইতিমধ্যে পাকিস্তানকে দেওয়ার জন্য তারা প্রস্তুত। বরং কালকেই খবর এসেছে যে ফাস্ট ট্র্যাক ভিত্তিতে এই স্টেলথ যুদ্ধবিমানগুলো যে পাকিস্তানকে ডেলিভারি করবে, অর্থাৎ ভারতকে দুই দিক থেকে স্টেলথ অস্ত্র দিয়ে ঘেরার প্রস্তুতি চলছে। আর এখানে সমস্যা হলো, একে চ্যালেঞ্জ করার জন্য আমাদের নিজস্ব অস্ত্র হলো অ্যামকা, কিন্তু সেটাও তো 2035 সাল নাগাদ আপনারা দেখতে পাবেন না। এমতো অবস্থায় 9 বছর কি আমরা হাতে হাত দিয়ে হাত গুটিয়ে বসে থাকব? তো এর উত্তর হলো না। কারণ আপনি ইরানকে জিজ্ঞাসা করুন স্টেলথ অস্ত্রের ক্ষমতা কি। গত বছরেরই কথা, ইরান যার কাছে রাশিয়ার দেওয়া উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, তারা ইসরায়েলি F-35-এর সামনে টিকতেই পারেনি। এক সপ্তাহ ধরে ইসরায়েল F-35 নিয়ে প্রতিদিন যেত। ইরানের রাজধানী তেহরান উড়ে গিয়ে বোমা বর্ষণ করে ফিরে আসতো। ইরান কিছুই করতে পারেনি, কারণ তাদের কাছে স্টেলথ অস্ত্রকে চ্যালেঞ্জ করার মতো না ছিল প্রস্তুতি, না ছিল কোনো অস্ত্র যা মোকাবেলা করতে পারে। আর এই কারণেই এক সপ্তাহ ধরে ইরানের ওপর বোমা বর্ষণ করা হয়েছে। ইরান একটি সিঙ্গেল F-35কেও শ্যুট করে বা গুলি করে নামাতে পারেনি। আপনারা একবার নিজে ভাবুন, এমন অস্ত্র কাল যদি পাকিস্তানের হাতে চলে আসে আর ভারতের কাছে তাকে চ্যালেঞ্জ করার কিছু না থাকে, তবে আমরা কত বড় বিপদে পড়তে পারি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভারত এমন অনেক লোক আছেন যাদের মনে হয় যে আমরা 114টি রাফাল কিনছি, এই রাফাল দিয়ে আমরা চীনের স্টেলথ অস্ত্রকে টক্কর দেব, আমাদের নিজেদের স্টেলথ অস্ত্রের প্রয়োজন পড়বে না। তো সেই সমস্ত লোকেদের জন্য আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, যার কাজ তাকেই সাজে, অন্য কেউ করলে লাঠি বাজে। এরা সেই লোক যারা ওই শেয়ালের মতো আচরণ করছে, যে অনেক লাফানোর পরে যখন আঙুর ফল পায় না, তখন এই বলে চলে যায় যে আঙুর ফল টক ছিল। এভাবে স্টিলথ অস্ত্র যদি সত্যি এতটা জরুরি না হতো, অতটা উন্নত না হতো, তবে ফ্রান্স যার কাছে নিজের রাফাল যুদ্ধবিমান আছে, বরং ভারতের কাছে যে ভেরিয়েন্ট আছে তার চেয়েও উন্নত ভেরিয়েন্ট মানে F-5 ভার্সন তাদের কাছেও আছে। তো সেই F-5 থাকা সত্ত্বেও তারা কেন নিজের একটি স্টেলথ অস্ত্র বানানোর চেষ্টা করছে? যখন রাফাল দিয়ে মোকাবিলা করা সম্ভব একটি স্টেলথ যুদ্ধবিমানের, তবে তারা কেন আরবো ডলার খরচ করে তাদের FCAS প্রোগ্রামে, যার অধীনে তারা জার্মানির সাথে মিলে নিজেদের স্টেলথ অস্ত্র বানাতে চায়? নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আছে, একেবারেই আছে। আর এই বিষয়টি হচ্ছে ভারতীয় বায়ুসেনা আরও ভালো মতো জানে। আর এই কারণেই তো যে 114টি আমাদের রাফেল কেনা হচ্ছে, এগুলো চীনের স্টিলথ যুদ্ধবিমানকে টক্কর দেওয়ার জন্য নয়, বরং আমাদের বায়ুসেনার যে মিরাজগুলো রিটায়ার হয়েছে, যে মিগওয়ারগুলো রিটায়ার হয়েছে, এছাড়া কিছু সুখোই 30 রিটায়ার করবে, এগুলো তাদের জায়গা নেবে। তাহলে প্রশ্ন আসে যে আমরা তাদের স্টেলথ যুদ্ধবিমানকে টক্কর দেব কিভাবে? তো এর সমাধান এখন চলে এসেছে সামনে। আপনাদের নিজেদের স্ক্রিনে দেখুন, সাম্প্রতিক সময় যখন পুতিন ভারতে এসেছিল, তখন তিনি আমাদের Su-57-এর অফার দিয়েছিলেন। এমনকি সেই অফারের ওপর আজ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তই নিইনি। কেন নিইনি? কারণ এখনও পর্যন্ত রাশিয়া থেকে আমরা সেই কস্ট রিপোর্ট পাইনি। আপনাদের মনে থাকবে, কয়েক মাস আগে আমি খবর দিয়েছিলাম যে রাশিয়া থেকে একটি স্পেশাল টিম এসেছে, যারা নাসিকের HL ফ্যাক্টরিতে ইভলিউশন করছে, যে ভারতে যদি Su-57 স্টেলথ বানানো হয় তবে কস্টিং কী হবে, কত টাকায় তৈরি হবে, ম্যানুফ্যাকচারিং করার জন্য ফ্যাক্টরিতে কি কি পরিবর্তন করতে হবে, তাতে কত খরচ হবে। তো এই সব কিছুর কস্টিং রিপোর্ট আসতে হবে, যা এই মাসেই HLকে পাঠাচ্ছে রাশিয়া। এরপর HL এই রিপোর্ট ভারত সরকারের সামনে পেশ করবে। এমনকি সেই কস্টিং রিপোর্ট দেখার পরই সরকার Su-57 কেনার পরিকল্পনা মঞ্জুরি দিবে। এর অর্থ হলো, ভারত শুধু 114টি রাফাল কিনছে না, বরং 40 থেকে 60টি সংখ্যায় আমরা Su-57 স্টেলথ যুদ্ধবিমানও কিনতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু মজার বিষয় হলো আমরা রাশিয়া থেকে কিনব না, Su-57 আমরা কিনব HL-এর মাধ্যমে। অর্থাৎ সমস্ত টেকনোলজি ট্রান্সফার করা হবে HL-কে।
এমনকি এরপর এই তেল রাশিয়ার সাহায্যে ভারতের ভেতরে থাকা নিজেদের ফ্যাক্টরিতে SU-57 নির্মাণ শুরু করবে। শুরুতে রাশিয়া যা যা সহযোগিতা দরকার এই তেলকে দেবে, এমনকি তারপর এই তেল সরাসরি SU-57 ভারত সরকারকে বিক্রি করবে। আর আমি এই ডিলে কেন খুশি? কারণ 114টি রাফাল যা আমরা 36 বিলিয়নে কিনছি, সেই ডিলে না আছে টেকনোলজি ট্রান্সফার, না আছে ইঞ্জিনের টেকনোলজি, না আছে সোর্স কোড, না আছে 100% ম্যানুফ্যাকচারিং, সেখানে কিছুই নেই। আর SU-57 আমরা কি পাবো? সমস্ত ম্যানুফ্যাকচারিং আমরা করব, 100% টেকনোলজি আমরা পাবো, সোর্স কোড আমরা পাবো। মানে SU-57 ভারতে তৈরি হবে, তখন এক অর্থে সেটি ভারতীয় যুদ্ধবিমানই হয়ে যাবে। আর এর টেকনোলজি আমরা ব্যবহার করব আমাদের অ্যামকা, যেটা দ্রুত তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে। আর সবচেয়ে মজার বিষয়, SU-57 সম্পর্কে কি বলা হয় জানেন? যে এটি স্টিলথ নয়। একদম ঠিক কথা, আমিও এই কথা বলি যে SU-57 আজকের দিনে স্টিলথ নয়। কারণ এর ইঞ্জিন এক্সপোজড হয়। এই ইঞ্জিনের সাইজ এত বড় যে তা একে স্টিলথ থাকতে দেয় না। এই কারণেই AL-51 ইঞ্জিন তৈরি করেছে রাশিয়া, যা বিশেষভাবে এতে লাগানো হয়েছে। বর্তমানে রাশিয়া টেস্টিং করছে, আর এই বছরের শেষে নাগাদ টেস্টিং শেষ হয়ে যাবে। এই নতুন ইঞ্জিনের সাথে SU-57 ঠিক ততটাই স্টিলথ হবে যতটা আমেরিকান স্টিলথ বিমানগুলো হয়, অর্থাৎ এটি পুরোপুরিভাবে স্টিলথ হয়ে যাবে। আর সেই সময় ভারত যে SU-57 পাবে তা এই নতুন AL-51 ইঞ্জিনের সাথেই পেতে চলেছে। এমনকি আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই ইঞ্জিনের টেকনোলজিও আমরা পাই। কিন্তু এটা তো কিছুই না। এখন আমি যা বলবো না তা শুনে আপনিও খুশিতে নেচে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যে 114টি রাফাল কিনছি তাতে প্রতিটা যুদ্ধবিমানের দাম পড়বে 300 থেকে 320 মিলিয়ন, ঠিক আছে? এবং তা সত্ত্বেও তাতে আমরা মিটর মিসাইল লাগানোর অবস্থা পাবো না, যা রাফালের সবচেয়ে বড় শক্তি। কিন্তু আমরা যে SU-57 পাবো তা এর অর্ধেকেরও কম দামে পাবো। কিন্তু সাথে আমাদের হাইপারসনিক মিসাইল লাগিয়ে দেবে রাশিয়া, সেটিও KE সিরিজ, যা একটি ব্যাটেল টেস্টেড। ইয়েস, হাইপারসনিক মিসাইল এবং ইউক্রেন যুদ্ধে যত ওয়েস্টার্ন এয়ার ডিফেন্স সিস্টেম আছে সব তার সামনে হাত জোড় করে ফেলেছে। আজ পর্যন্ত একটাও হামলা রুখতে পারেনি। সেই হাইপারসনিক মিসাইল SU-57 লেগে ভারতে আসতে চলেছে, সেটিও রাফেলের অর্ধেকের কম দামে। মানে সেই কথা হয়ে গেল, রথ দেখা হলো, কলা বেচা হলো, আমাদের আম আর আটির দাম সবই সমান। আর তার চেয়েও মজার বিষয় আরও একটু শুনে নিন। ভারতকে এই জিনিসের পারমিশন দেবে রাশিয়া যে আমরা SU-57 ভারতের নিজেদের জন্য তো বানিয়ে নেব, সাথে অন্য কোনো দেশগুলোকেও রাশিয়া লাইসেন্সের সাথে এক্সপোর্ট করতে পারবো। অর্থাৎ SU-57 শুধু ভারতীয় বায়ুসেনার জন্য তৈরি হবে না, বরং অন্য দেশগুলোর জন্য তৈরি করা হবে। আর হ্যাঁ, আমেরিকান স্যাংশন বা নিষেধাজ্ঞার ভয় নেই। কেন নেই? কারণ এটি ভারতের কোম্পানির দ্বারা ভারতেই তৈরি করা হচ্ছে, তো এতে নিষেধাজ্ঞার কোনো প্রশ্নই নেই। আর হ্যাঁ, এর জন্য আমরা একটি লাইসেন্স কি রাশিয়াকে অবশ্যই দেব, কিন্তু সেটি ইন্ডিয়ান রুপিতে, আর ইন্ডিয়ান রুপিতেই পে করা হবে। তাই আমেরিকান ব্যাংক এতে ইনভলভ হবে না। আমেরিকা চাইলেও নিষেধাজ্ঞা দিতে পারবে না। অর্থাৎ একটি দুর্দান্ত যুদ্ধবিমান দুর্দান্ত দামে এবং দুর্দান্ত মিসাইল সহ ভারতের মুঠোয় আসতে চলেছে, যা শুধু ভারতের ডিফেন্স এক্সপোর্ট বাড়াবে না, বরং রাশিয়ার সাথে সম্পর্ককে অনেক মজবুত করে দেবে। এমনকি আমাদের কোষাগারে অনেক অর্থ সাশ্রয় হবে। এই জন্য আমি বলি, রাশিয়ার বাহুবলী সত্যিই বাহুবলী। কিন্তু যতগুলো কথা আমি এই পর্যন্ত আপনাদের বলেছি, সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো কথা আমার কাছে কী লেগেছে জানেন? সেটা হলো এটি আমাদের অ্যামকা প্রজেক্টকে ক্ষতিগ্রস্ত করবে না, উল্টে অ্যামকাকে আমরা কমপ্লিট করে ফেলব। আমরা যে তার নির্মাণ কাজ করছি সেখানে আমরা SU-57 টেকনোলজি ইন্টিগ্রেটেড করব, যার ফলে সেটি দ্রুত তৈরি হবে। তারপরে আমরাও চাইব যে অ্যামকাও যেন এত দ্রুতগতি তৈরি হয়, যে ম্যানুফ্যাকচারিং যেন এমন হয় যেন আমেরিকা F-35 ক্ষেত্রে করে। আমেরিকা প্রতি বছর 70 থেকে 80টি F-35 তৈরি করে ফেলে, কিন্তু এর সাপ্লাই চেইন তৈরি করতে আমেরিকার 8 বছর সময় লেগেছে। আমাদের জন্য এটি রেডিমেড হবে, কারণ আমরা আগে থেকেই SU-57 বানাচ্ছি। তো এই ফ্যাক্টরিগুলোর ভেতরেই আমরা আমকার নির্মাণ প্রথম দিন থেকেই বড় পরিসরে করতে পারবো। অর্থাৎ দেখা গেল যে SU-57 এই পুরো অফারটি, কিন্তু এত সব ভালো কথার মধ্যে একটি কথা খারাপ লেগেছে যা ইগনোর করা যাবে না। এর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নয়তো অ্যামকা কিল হয়ে যাবে। কথাটি হলো, কখনোই যেন আমরা SU-57 60টির বেশি সংখ্যায় না কিনি। 60 আমাদের থ্রেশহোল্ড হওয়া উচিত, কারণ
তারপর তো বাইসোনা স্টিলথ এয়ারক্রাফট প্রয়োজন শেষ হয়ে যাবে। যেমন আমরা 2000 সালের দিকে Su-30 কিনেছিলাম না, তারপরে আমাদের তেজসের প্রয়োজনীয়তা 20 বছরের জন্য শেষ হয়ে গিয়েছিল, সেই প্রোগ্রামটি লেট হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রেও যেন তেমনটা না হয়, লিমিটেড সংখ্যায় কিনুন। প্রয়োজনে ফ্যাক্টরির ভিতরে যে এক্সট্রা Su-57 তৈরি হচ্ছে, আফ্রিকান দেশ আছে অনেক, মিডল ইস্টের দেশের কাছে যারা কিনতে চায় কিন্তু রাশিয়ার নিষেধাজ্ঞার কারণে কিনতে পারছে না, তাই ভারত তাদের জন্য ভালো অপশন হবে। আমরা তাদের কাছে বিক্রি করে নিজের আয় করবো, এমনকি রাশিয়াকেও আয়ের সুযোগ করে দেব। কিন্তু 60-এর বেশি সংখ্যায় ভারতীয় বায়ুসেনার Su-57 পৌঁছানো উচিত নয়। যদি আপনাদের কোনো সাজেশন থাকে, কোনো মতামত থাকে, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সমস্ত ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন, কে জানে আপনার করা কমেন্টের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে যেতে পারে। আপাতত এই ভিডিও এতটুকুই। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।